মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুদুর হোসেন, সহকারী প্রভাষক, সমাজবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রে চতুর্থ অধ্যায়ের উপর একটি ক্লাস দেখো। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের উপর সম্ভবত তৃতীয় ক্লাস। আমি এর আগে চতুর্থ অধ্যায়ের উপর ক্লাসে বলেছিলাম যে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের এই চতুর্থ অধ্যায়ে সমাজবিজ্ঞানের কিছু মৌল প্রত্যয় বা সমাজবিজ্ঞানের কিছু মৌল জিনিস নিয়ে কথা বলা হয়েছে। দেখো, এটি হচ্ছে কিছু ছোট ছোট টার্ম বা কিছু সমাজবিজ্ঞানের কিছু মৌলিক বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো আসলে খুব ডিটেল, যদিও এখানে ব্যাখ্যা করা হয়েছে, বাট আসলে এই বিষয়গুলো দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসলে হওয়ার মতো টপিক না। এটা হচ্ছে সমাজবিজ্ঞানে ব্যবহৃত যে সকল টার্ম বা সমাজবিজ্ঞানে ব্যবহৃত যে সকল শব্দসমূহ বা বিষয়সমূহ রয়েছে তারই হচ্ছে কিছু পরিচয় এই অধ্যায়, যেটাকে বলা হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এই মৌল প্রত্যয় এই অধ্যায়ের জন্য সমাজবিজ্ঞানের প্রথম পত্রে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আমি প্রথম এবং এর পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করেছি আমার যতটুকু মনে পড়ে যে আমি সমাজ নিয়ে কথা বলেছি, এরপরে দল নিয়ে কথা বলেছি। তো সমাজবিজ্ঞানে দেখো, সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের মধ্যে আমরা বলতেছি যে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজ, এরপরে রয়েছে গ্রুপ বা দল। আর আজকে আমরা কথা বলবো দেখো সমাজবিজ্ঞানের আর একটা মৌল প্রত্যয় বা সমাজবিজ্ঞানের বেসিক জিনিসগুলোর মধ্যে একটা অন্যতম, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন বা সংঘ। সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের মধ্যে এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন বা সংঘ। যেমন দেখো, গ্রুপের বা দলের হচ্ছে ইংরেজি হচ্ছে গ্রুপ। গ্রুপ আর অ্যাসোসিয়েশনের সংজ্ঞাটা প্রায় একই রকম, তবে একটু বেসিক পার্থক্য আছে। দেখো আমরা অ্যাসোসিয়েশনের সংজ্ঞায় যদি বলি যে অ্যাসোসিয়েশন বা সংঘের সংজ্ঞায় সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এন্ড পেজ তাদের সোসাইটি বইতে বলে যে সংঘ হচ্ছে এমন একটি দল যা কিছু উদ্দেশ্য সমূহ পূরণের লক্ষ্যে সংগঠিত। অর্থাৎ দেখো, সংঘ বলতে এখানে মূলত বোঝাচ্ছে কিছু ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটা দল, যেই দলটা কিছু নির্দিষ্ট উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সুসংগঠিত। অর্থাৎ অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কি বলবো যে অ্যাসোসিয়েশনের সংজ্ঞায় ম্যাকাইভার এবং পেজ তাদের সোসাইটি এই বইতে অ্যাসোসিয়েশন বা সংঘের সংজ্ঞায় বলতেছে যে এটা হচ্ছে কিছু ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি দল এবং এই দলটা একটা সুসংগঠিত অবস্থায় থাকে এবং যার কিছু উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে মূলত অ্যাসোসিয়েশন বা সংঘ। যেমন সেনাবাহিনী, এটা হচ্ছে মূলত অ্যাসোসিয়েশন। বা আমি যদি বলি আর্মি, দেখো এটা হচ্ছে মূলত অ্যাসোসিয়েশন। অর্থাৎ যারা সুসংগঠিত থাকে এবং যাদের মধ্যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এই সুসংগঠিত হওয়ার অবস্থা তৈরি হয়। অর্থাৎ এরপর আমি যদি বলি যে স্কুল কলেজে বিভিন্ন যে ক্লাব এইগুলো হচ্ছে মূলত একটা অ্যাসোসিয়েশন, অর্থাৎ যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সুসংগঠিত হওয়া অবস্থাকেই মূলত বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। এই হচ্ছে মূলত অ্যাসোসিয়েশনের দেখো বেসিক পরিচয়। এরপরে যদি আমরা দেখি, এরপরের একটা টার্ম রয়েছে হচ্ছে কমিউনিটি বা সম্প্রদায়। দেখো, কমিউনিটি বা সম্প্রদায় এবং আরেকটা আছে হচ্ছে সোসাইটি। আছে আমি সোসাইটি বা সমাজ।
যদিও সোসাইটি নিয়ে আলোচনা করা হয়েছে, এখন আমরা দেখব কমিউনিটি বা সম্প্রদায় কি। দেখো, সম্প্রদায়ের সংজ্ঞায় ম্যাকাইভার এন্ড পেজ তাদের সোসাইটি বইতে, দেখো বারবার কেন এই সোসাইটি বইটার কথা বলতেছি, কারণ সমাজ বিজ্ঞানের বেসিক জিনিসগুলা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে ডিটেলস আলোচনা এবং সবথেকে গ্রহণযোগ্য আলোচনা করেছেন ম্যাকাইভার এন্ড পেজ, এবং ম্যাকাইভার এবং পেজ তাদের এই সোসাইটি বইটা, এই বইটা আমার পড়ার সুযোগ হয়েছে। তো এই বইটা যদি তোমরা দেখো, তোমাদের দেখার সুযোগ হয়, অনেক মোটা একটা বই, বড় একটা বই, অনেক হয়তো প্রায় 600 পেজের মতো এই একটা বই। এই বইতে সমাজ বিজ্ঞানের বেসিক জিনিসগুলো এত সুন্দর এবং চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা সকল সমাজ বিজ্ঞান বা আধুনিক যুগের সকল সমাজ বিজ্ঞানীরাই তার এই ব্যাখ্যাটা গ্রহণ করছে। যার কারণে তোমরা দেখো তোমাদের বইতেও যে কোনো বিষয়ে সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় সমূহের সংজ্ঞায় সব থেকে আগে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে ম্যাকাইভার। অর্থাৎ এরপরে হয়তো জিন্সবার্গ আছে, এরপরে হচ্ছে ইয়ে আছে, মরিসন আছে, বা হচ্ছে থমসন আছে, টম বটমুর আছে, বিভিন্ন ব্যক্তিবর্গ আছে। তবে প্রথম যে সংজ্ঞাটা দিয়েছেন তাদের মধ্যে দেখবো যে হচ্ছে ম্যাকাইভারের নামটা প্রথমেই চলে আসে, কারণ ম্যাকাইভার তার এই সোসাইটি বইতে সমাজ বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, দেখো কমিউনিটি বা সম্প্রদায় কি, এইটার সংজ্ঞায় ম্যাকাইভার এবং পেজ তাদের সোসাইটি বইতে বলেছেন যে একই মর্যাদাভুক্ত ব্যক্তিবর্গের সমষ্টিই হচ্ছে সম্প্রদায়। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে একই মর্যাদা দেখো সম্প্রদায়ের সংজ্ঞায় বলেছেন যে একই মর্যাদায় বিভিন্ন ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় হচ্ছে কমিউনিটি। অর্থাৎ কমিউনিটি হচ্ছে মূলত একই সম্মান বা একই মর্যাদাভুক্ত কিছু ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটিতে যারা থাকে তাদের সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস মূলত একই রকম। কমিউনিটিটাকে কি বলি, যেমন দেখো আমি যদি এইভাবে বলি, এই শরীয়তপুর মনে করে যে একটা জেলা, এই শরীয়তপুরে বিভিন্ন পেশার উপর ভিত্তি করে মূলত কমিউনিটি আছে। যদিও আমাদের দেশে বা বাংলাদেশে কমিউনিটিটাকে আলাদা আলাদা ভাবে দেখানো হয়নি। যেমন আমি যদি বলি যে নদী তীরবর্তী এলাকাতে থাকে জেলে পল্লী, যেটাকে জেলে কমিউনিটি বলা হচ্ছে। এরপরে হয়তো এরপরে থাকলো এটা হচ্ছে তাঁতি পল্লী, বা যেখানে যারা হচ্ছে তাঁতির কাজ করে, এরা সাধারণত অনেক সময় এক জায়গাতে বসবাস করে। যদিও বাংলাদেশে কিন্তু এরকম সিচুয়েশনটা কম, যে একই পেশার মানুষ সবাই এক জায়গাতে বাস করতেছে, অন্য পেশার মানুষ সবাই অন্য জায়গাতে বাস করতেছে, এরকম হয়তো সবাই মিলেমিশে থাকে। তবে তারপরেও যেটা মিলেমিশে থাকুক, কিন্তু আমি যখনই বলবো, যেমন দেখো এই যে যদি কথার কথা এরকম হয় যে শরীয়তপুরের কোনো বাস মালিকের সাথে যদি কোনো বিষয় নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তাহলে আলটিমেটলি এই শরীয়তপুরের বাস মালিক সমিতির ডাকে কিন্তু অন্যান্য জেলার বাস মালিক সমিতিগুলোও কি তারা কিন্তু মানে স্ট্রাইক করে, বা তারা কিন্তু তাদের বাস পরিচালনা হচ্ছে বন্ধ রাখে। তো দেখো, অর্থাৎ এই যে বাস মালিক সম্প্রদায়, আমি এটাকে বলতেছি বাস মালিক সম্প্রদায়, অর্থাৎ সে যেখানেই থাকুক সে এই সম্প্রদায়ের অধিভুক্ত। অর্থাৎ আমি যখনই বলবো যে এটা হচ্ছে যে জেলে পল্লী, অর্থাৎ নদীর তীরবর্তী এলাকাতে যারা থাকে এরা হচ্ছে মূলত জেলে পল্লী, এবং তাদের জীবনযাত্রার মান কিন্তু প্রায় সব একই রকম। তো এই জন্য ম্যাকাইভার পেজ বলছে যে একই মর্যাদার বিভিন্ন ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় হচ্ছে সম্প্রদায়। অর্থাৎ সম্প্রদায়ের প্রায় সকল ব্যক্তির মানুষের জীবনযাত্রার মান একই রকম। আর পার্থক্য হচ্ছে সমাজ। দেখো সমাজ হচ্ছে একটা বৃহত্তর অংশ, এই বৃহত্তর অংশের মধ্যে অনেকগুলা কমিউনিটি থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে তোমার শরীয়তপুর যদি একটি সমাজ হয়, শরীয়তপুরকে যদি আমি একটি সমাজ হিসেবে চিন্তা করি, এর মধ্যে বিভিন্ন পেশার উপর ভিত্তি করে যে গোত্রগুলা রয়েছে সেগুলাকে আমরা বলবো
কমিউনিটি। অর্থাৎ এখানে মনে করো যে সরকারি চাকরিজীবী একটি পল্লী রয়েছে বা একটি কমিউনিটি রয়েছে, এরপরে হচ্ছে হয়তো গার্মেন্টস সেক্টরে কাজ করা একটি কমিউনিটি রয়েছে, এরপরে জেলে পল্লী রয়েছে, এরপরে হয়তো ব্যবসায়ী যারা করে বা হচ্ছে এরকম ব্যবসায়ী পল্লী রয়েছে, বা আমি যদি বলি যে যাদের এখানে মুদি দোকান আছে, মুদি দোকানদারি এদের একটা পল্লী রয়েছে। যদিও স্পেসিফিকলি এইভাবে আলাদা করা নেই যে হয়তো আমি এইভাবে বলতে পারবো না যে ভোজেশ্বরে যারা থাকে তারা হচ্ছে সবাই ব্যবসায়ী, বা হচ্ছে ইয়েতে নড়িয়াতে যারা থাকে তারা সবাই জেলে পড়লে, বিষয়টা এরকম নয়। তবে যারা জেলে তাদের সমন্বয়েই মূলত গঠিত অবস্থানকে বলা হচ্ছে সম্প্রদায়, অর্থাৎ তারা হচ্ছে জেলে সম্প্রদায়। সে নদীর কাছে থাকুক, নদীর তীরবর্তীতে থাকুক, অথবা শরীয়তপুর সদরে থাকুক, সে যেখানেই থাকুক, সে আলটিমেটলি নিজে যেমন জেলে, সে অন্য জেলে সম্প্রদায়কে মূলত নিজের কমিউনিটির অধিভুক্ত মনে করে। তো সমাজ আর কমিউনিটির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে সমাজ হচ্ছে একটি বৃহত্তর অবস্থা যেখানে তার ব্যক্তি তার সমাজ তার জীবন পরিচালনা করে, আর এই জীবন পরিচালনা করতে গিয়ে বিভিন্ন কর্মের মাধ্যমে ব্যক্তি তার যে সমাজে যে অবস্থান করে সেই অবস্থানগত স্থানটাই হচ্ছে মূলত সম্প্রদায়। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে মানুষের ইচ্ছাকৃত সৃষ্টি, আর সমাজ হচ্ছে মানুষের অনিচ্ছাকৃত অবস্থার সৃষ্টি। তো দেখো সম্প্রদায়ের দুইটা বেসিক আছে, বা সম্প্রদায়ের দুইটা হচ্ছে মূলত বেজ আছে। এর মধ্যে দেখো সম্প্রদায়ের ভিত্তি আছে। সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কমিউনিটি এরিয়া বা এলাকা, এবং দুই নম্বর হচ্ছে মন মানসিকতা বা কমিউনিটি মানসিকতা। অর্থাৎ একটা হচ্ছে কমিউনিটি এরিয়া, আর একটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্ট। দেখো অর্থাৎ এই সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কমিউনিটি এরিয়া আর আরেকটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্ট। কমিউনিটি এরিয়া বলতে আমি যেটা বললাম যে এটার অবশ্যই একটা নির্দিষ্ট এরিয়া থাকবে। অর্থাৎ আমি বললাম যে এইটা হচ্ছে মনে করেন যে জেলে সম্প্রদায়, এটা হচ্ছে জেলে সম্প্রদায়। অর্থাৎ এই অধিভুক্ত জায়গার মধ্যে যারা বাস করে তারা হচ্ছে মূলত জেলে সম্প্রদায়। তো সেই হিসেবে বলা হচ্ছে এর একটা অবশ্যই এরিয়া থাকবে, এবং অনেক ক্ষেত্রে হতে পারে এই এরিয়ার বাইরেও কিছু ব্যক্তিবর্গ থাকে, তারা মানসিকভাবে চিন্তা করে যে আমি এই এরিয়ার অন্তর্ভুক্ত। আমি আবার বলতেছি যে কমিউনিটির ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কমিউনিটি এরিয়া, কমিউনিটি সেন্টিমেন্ট। অর্থাৎ কমিউনিটি বা সম্প্রদায় হতে হলে অবশ্যই তার একটা এরিয়া থাকতে হবে, এবং এরিয়ার মধ্যে যে সবাই বাস করবে বিষয়টা এরকম না, এরিয়ার বাইরেও কেউ থাকতে পারে। তবে যারা বাইরে থাকবে এবং যারা এরিয়ার মধ্যে থাকবে তারা সবাই চিন্তা করবে যে আমি এই কমিউনিটি বা আমি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা সে যেখানেই অবস্থান করুক তারা চিন্তা করবে আমি জেলে পড়লি, বা আমি হচ্ছে কামার পড়লি, আমি কুমার পড়লি, আমি ব্যবসায় পড়লি বা ব্যবসায়ী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা তাদের যদি নির্দিষ্ট একটা এরিয়া থাকে তো এরিয়ার মধ্যে বাস করা অবস্থাতেও তারা চিন্তা করবে আমি এই সম্প্রদায়ের অধিভুক্ত বা অধিবাসী, এবং সেই এরিয়ার বাইরেও যদি কেউ বসবাস করে তাহলেও তারা চিন্তা করবে আমি এই সম্প্রদায় বা এই গোত্রের অধিবাসী। এই দুইটা বিষয় হচ্ছে মূলত কমিউনিটির ভিত্তি বা কমিউনিটির বেস যেটাকে বলা হচ্ছে। এরপরে দেখো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান। ইনস্টিটিউশন INSTITU ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান। দেখো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের সংজ্ঞায় বলা হচ্ছে যে যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান।
দেখো বলা হচ্ছে যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই হচ্ছে প্রতিষ্ঠান, অর্থাৎ সমাজ স্বীকৃত সকল বিষয় হচ্ছে মূলত প্রতিষ্ঠান। এখন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরন আছে, যেমন দেখো বিবাহ হচ্ছে একটা প্রতিষ্ঠান, সরি পরিবার, পরিবার হচ্ছে একটা প্রতিষ্ঠান, সমাজে পরিবার হচ্ছে একটা প্রতিষ্ঠান, একই সাথে স্কুল কলেজ হচ্ছে একটা প্রতিষ্ঠান, স্কুল কলেজ হচ্ছে একটা প্রতিষ্ঠান। কারণ দেখো আমরা সংজ্ঞায় বলতেছি যে যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান, পরিবারও সামাজিকভাবে স্বীকৃত এটাও হচ্ছে প্রতিষ্ঠান, আবার স্কুল কলেজও সামাজিকভাবে স্বীকৃত এটা হচ্ছে প্রতিষ্ঠান। তবে এই পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, আর স্কুল কলেজ হচ্ছে শিক্ষামূলক প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন ধরন আছে, যেমন আমরা যদি বলি ব্যাংক, ব্যাংক হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান। ঠিক একইভাবে এরকম যেমন আমরা যদি বলি রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, দেখো রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান এরকম। অর্থাৎ রাষ্ট্র এটা মূলত সামাজিকভাবে অর্থাৎ ব্যক্তির ইচ্ছাতে প্রতিষ্ঠিত, যার কারণে দেখো আমরা সংজ্ঞাতেই বলতেছি যে যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে পরিবার হতে পারে, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরন আছে, যেমন সামাজিক প্রতিষ্ঠান আছে, শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে। যেমন আমরা বলি ক্লাব, ক্লাব এটা হচ্ছে মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক একইভাবে এরকম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে পারে, রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষামূলক হতে পারে বা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। তবে প্রতিষ্ঠানের সংজ্ঞায় বলা হচ্ছে যে যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই হচ্ছে মূলত প্রতিষ্ঠান। এবং সর্বশেষ টপিক হচ্ছে দেখো কাস্টম বা প্রথা। কাস্টম বা প্রথা, দেখো কাস্টম বা প্রথা কাকে বলে বা প্রথা কি, অর্থাৎ প্রথার সংজ্ঞা দেখো ম্যাকাইভার এবং পেজ তাদের সোসাইটি বইতে, সোসাইটি বইতে বলছে যে সমাজ স্বীকৃত আচরণী প্রথা, অর্থাৎ সমাজ স্বীকৃত সমাজ স্বীকৃত আচরণই হচ্ছে প্রথা। অর্থাৎ তোমার সমাজ যে আচরণটা স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে নেয়, মেনে নেয়, সেটাই হচ্ছে তোমার সমাজের প্রথা। এখন কথা হচ্ছে তোমার সমাজে যেটা প্রথা আর একজনের সমাজে সেটা প্রথা নাও হতে পারে। অর্থাৎ তোমার সমাজ যেটা মেনে নেয় সেটা হচ্ছে তোমার সমাজের প্রথা, আর একজনের সমাজ যেটা মেনে নেয় সেটা হচ্ছে তার সমাজের প্রথা। তোমার সমাজ যেটা মানে না, তোমার সমাজ যেটা করতে নিরুৎসাহিত করে সেটা তোমার সমাজের প্রথা নয়। অর্থাৎ যেমন আমরা বলি, যেমন স্বাভাবিক অর্থে আমরা যে ধরনের পোশাক পরি এটা হচ্ছে আমাদের সোসাইটির প্রথা বা আমাদের সংস্কৃতি বলি। অ্যারাবিয়ান মানুষ তাদের সোসাইটির এই ধরনের পোশাক তারা পরে না, অর্থাৎ তাদের প্রথাটা ভিন্ন। যেমন আমরা হয়তো কি বলবো যে আমরা ব্যক্তিদের বাড়িতে অতিথি আসলে তাদেরকে যেভাবে আপ্যায়ন করি সারা পৃথিবীর মানুষ এই ধরনের আপ্যায়ন করে না, বা আমরা যে ধরনের খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করি সারা পৃথিবীর মানুষ এই ধরনের খাবার তাদের সামনে পরিবেশন করে না। সামান্য তুমি বাংলাদেশের মধ্যেই দেখো, বাংলাদেশের সোসাইটির মধ্যেও বা বাংলাদেশের এরিয়ার মধ্যেও কত বৈচিত্র্য রয়েছে। যেমন দেখো আমি সিলেটে থেকে আসছি, সিলেটে দেখেছি যে কেউ যদি কারো বাড়িতে ঘুরতে যায় তাহলে তাকে প্রথম যে খাবার দিয়ে আপ্যায়ন করা হয় সেটা হচ্ছে পান। অর্থাৎ তার সামনে প্রথম পরিবেশন করা হয় হচ্ছে পান, মানে পানই হচ্ছে আপ্যায়নের প্রথম খাবার। অর্থাৎ তাকে প্রথমে পান দেয়, এরপরে হয়তো খাবার অন্যান্য খাবার দিয়ে তাকে আপ্যায়ন করে। কিন্তু
তোমার শরীয়তপুরে হয়তো এটা নেই, তোমার শরীয়তপুরে কোনো ব্যক্তি কারো বাড়িতে গেলে বা কোনো অতিথির বাড়িতে ঘুরতে গেলে তাকে যে অবশ্যই প্রথমে পান দেয়, বিষয়টা কিন্তু এরকম না। এই যে আমি বলতেছি যে এই যে পার্থক্যের বিষয়টা রয়েছে, এইটা হচ্ছে মূলত আমাদের সোসাইটির একটা কাস্টম। অর্থাৎ আমি এটা হচ্ছে আমাদের মধ্যে বললাম যে আমাদের নিজস্ব সোসাইটির মধ্যেও ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ আমাদের সমাজ এই ধরনের বিষয়গুলা স্বীকার করে, মেনে নেয়, যার কারণে এটা হচ্ছে আমাদের সোসাইটির কাস্টম বা আমাদের প্রথা। অর্থাৎ তাহলে প্রথার সঙ্গে আমরা কি বললাম, সমাজ স্বীকৃত আচরণই হচ্ছে প্রথা। যেটা আমার সমাজ মেনে নেয় সেটা আমার সমাজের প্রথা, যেটা আরেকজনের সমাজ মেনে নেয় সেটা হচ্ছে আরেকজনের সমাজের প্রথা। প্রথা সমাজ এবং সময় ভেদে ভিন্ন হতে পারে, অর্থাৎ একই প্রথা যে সারা জীবন এই সমাজে প্রতিষ্ঠিত থাকবে বিষয়টা এরকম না। সময় এবং আধুনিকতার পরিবর্তনের ফলে, সময়ের পরিবর্তনের ফলে প্রথাও কিন্তু পরিবর্তন হতে পারে। তো এই হচ্ছে মূলত তোমাদের আজকে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের চতুর্থ অধ্যায়ের উপর কিছু সমাজবিজ্ঞানের কিছু মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বললাম। দেখো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা চলে আসতেছে, আমি প্রথমে বলে নিচ্ছি যে এইটা হচ্ছে তোমাদের এই টপিকগুলো হয়তো সৃজনশীল আকারে না আসলেও এটা হচ্ছে তোমাদের যে জ্ঞান বা অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের আঙ্গিকে এই ধরনের প্রশ্ন আছে। এবং তার থেকে বড় কথা, এই প্রশ্নগুলো সবসময় সব জায়গাতেই কিন্তু সমাজবিজ্ঞানের একটা স্টুডেন্ট হিসেবে এই প্রশ্নগুলো তোমার জানা দরকার বা এই প্রশ্নগুলো লাগে। তো যার কারণে এগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখবা, এবং যখনই ক্লাসটা দেখবা তখন অবশ্যই সাথে বই রাখবা, তাহলে তোমরা দুইটাকে মূলত কম্পেয়ার করে বা অ্যাডজাস্ট করে জিনিসটা করতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।